নমস্কার, শ্রাবজাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশ জুড়ে সরগরম রাজনৈতিক পরিবেশ। জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে গিয়ে প্রতিটি রাজনৈতিক দলই সাংগঠনিক বিষয়ের উপর বিশেষ জোর দিচ্ছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি বরাবরের মতোই মন্ডল স্তর কিংবা বুথ স্তর থেকে শুরু করে দলের বিভিন্ন সেলের সঙ্গে সংযোগ স্থাপন করে চলছে। বুধবার বিজেপি সদর দপ্তরে চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমরা দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? আওয়াজটা একটু কম। আমরা দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা গরিব অংশের মানুষই হোক, সমাজের প্রত্যেকটা শ্রমিক হোক, কৃষক হোক, সরকারি কর্মচারী হোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেই হোক, যুবাদের ক্ষেত্রেই হোক, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এবং নরেন্দ্র মোদীজি সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য উনি কাজ করেছেন। তাই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছি। তো যেহেতু নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হবেন, আমরা দেখতে চাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে, একটা পূর্ব এবং একটা পশ্চিম। এই পূর্ব এবং পশ্চিমেও আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কাজ করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে 2023-এর যখন যে কে কোথায় প্রার্থী হবে, কি হবে না হবে, সেই নিয়ে যখন আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলাপ আলোচনা হচ্ছিল, তখন আমাদের সর্বভারতীয় প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি এবং বর্তমান যিনি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, উনি বলছেন যে না, ত্রিপুরার মতো জায়গায় আমরা একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই। আপনাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য এবং আপনাদের যে দাবি দাওয়া সেগুলি বিধানসভায় পৌঁছানোর জন্য আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা করেছেন যে না, ত্রিপুরার মতো জায়গায় একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো। বুধবার রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। For the Lok Sabha elections, anytime one can expect from this week itself, one can expect, and आप जानते हैं जैसे इलेक्शन अनाउंस होगा, then the model code of conduct get into force. तो उस समय आपका जो मॉडल कोड ऑफ कंडक्ट है वो आप सभी को इन जनरल मालूम है। मॉडल कोड ऑफ कंडक्ट में आपको ध्यान रखना है कि जो कैंपेनिंग है या इवन उसमें सभी कैंडिडेट्स को, चाहे वो रूलिंग पार्टी के हों, चाहे वो अपोजिशन पार्टी के हों, कोई इंडिपेंडेंट कैंडिडेट हो, ऑल शुड गेट अ लेवल प्लेइंग फील्ड। उनको जो भी वो अपनी बात वोटर्स को बताना चाहते हैं, जो इंफॉर्मेशन शेयर करना चाहते हैं, वो सही दृष्टि से सही तरीके से वो रखें। उसमें किसी टाइप का कोई बायसनेस ना हो, किसी टाइप का किसी और कैंडिडेट के ऊपर वो कुछ अगर गलत बात बोल रहे हैं बिना किसी प्रमाण के, तो वो ना हो। तो उस तक चीजों को हमें ध्यान रखना होगा। मीडिया का इसमें बहुत इंपॉर्टेंट रोल है। जैसे कि अभी आप लोगों को बताया गया, मीडिया एक्चुअली इज वन ऑफ द इंपॉर्टेंट पिलर्स ऑफ डेमोक्रेसी। इंडिया में जो डेमोक्रेसी है, तो डेमोक्रेसी में सभी को अपने बोलने का, अपनी बात रखने का अधिकार है। उसमें मीडिया एक इंपॉर्टेंट रोल प्ले करता है कि जो बात पब्लिक बोलना चाहती है, चाहे गवर्नमेंट बोलना चाहती है, कोई भी ऑर्गेनाइजेशन बोलना चाहती है, तो उसको सभी तक पहुंचाने के लिए डिसैमिनेशन इंफॉर्मेशन की दृष्टि से
मीडिया एक इंपॉर्टेंट रोल प्ले करता है। मीडिया के अलग अलग रूप में, पहले प्रिंट मीडिया था, अब आपका इलेक्ट्रॉनिक मीडिया आ गया। इलेक्ट्रॉनिक मीडिया के साथ साथ अब इंटरनेट के थ्रू, सोशल मीडिया के थ्रू आप अपनी बात को अलग अलग लोगों तक पहुंचा सकते हैं। तो इसका विस्तार भी हो रहा है समय के साथ साथ, इसका रोल भी बढ़ रहा है। तो हमें उसको ध्यान में रख के अपने दायित्व का निर्वाह करना है। आई एम श्योर आप लोग सभी का सपोर्ट हमेशा आगे इलेक्शन में ही मिला, इस इलेक्शन में ही मिलेगा। और मीडिया को इलेक्शन कमीशन हमेशा एक इम्पोर्टेंट एक अंग के रूप में देखता है। और इसलिए जब भी कोई इलेक्शन प्रोसेस होती है, आप देखते हैं पहले अनाउंसमेंट होगी जब इलेक्शन कमीशन की, उससे पूरी प्रोसेस स्टार्ट होगी। और जो अलग अलग स्टेजेस हैं उसमें जो जो इवेंट्स होंगी आपकी, उसको भी मीडिया कवर करता है। तो हमारे भी प्रयास रहेगा इलेक्शन डिपार्टमेंट की तरफ से, सी ऑफिस की तरफ से, कि जो जो स्टेप्स हम लोग इलेक्शन को फ्री, फेयर, वायलेंस फ्री वे में कंडक्ट कराने के लिए ले रहे हैं, उसको हम लोग आपके साथ साझा करते रहेंगे। जो 2 रिटर्निंग ऑफिसर्स हैं, 1 वेस्ट एंड 1 ईस्ट, और उसके अलावा जो 6 और डीओ डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर्स हैं, उनको असिस्ट करने के लिए आपके जो एआरओज हैं, असिस्टेंट रिटर्निंग ऑफिसर्स, वो सब आप लोगों के साथ, पॉलिटिकल पार्टी के साथ जब मीटिंग करेंगे उसमें साथ ही साथ मीडिया भी इन्वाइटेड रहते हैं। तो उस समय वो बताएंगे कि क्या क्या स्टेप्स लिए जा रहे हैं, कैसे एक लेवल प्लेइंग फील्ड क्रिएट की जा रही, कैसे क्या क्या इंफॉर्मेशन इसको शेयर करना है, किस फॉर्मेट में करना है। तो सभी को अगर अपना रोल क्लियर होगा तो कंफ्यूजन नहीं होगा। कई बार मिसकम्युनिकेशन की वजह से काफी समस्या क्रिएट हो जाती है। तो हमें वही देखना है कि हमें अपना दायित्व क्लियर हो, दूसरा अगर कुछ गलत कर रहा है तो उसको भी हम पहले सही से देखें, फिर उसको। 40,000 টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রথমে 2 বন্ধুর মধ্যে ঝগড়া, তারপর দাঁড়ানো দা দিয়ে এক বন্ধুকে কুপিয়ে আরেক বন্ধু আত্মসমর্পণ অমরপুর বীরগঞ্জ থানায়। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বিকাল আনুমানিক 5টা নাগাদ অমরপুর সবিমোড়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে বীরগঞ্জ থানায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি বীরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবকের নাম জয়তি সিং মলসম। থানার আত্মসমর্পণকারী যুবকের নাম শম্ভু হরি জমাতিয়া। অবশেষে মৃতদেহ উদ্ধার হলো। বরক জাতি সিংনত অরত টানে হিনাই जों नाय फाइमानि ताबुक जर प्रशासन रक फायाख अमनि अमरपुरनि पुलिस संबो फायाख अंके किलानि पुलिस संबो फायाख जों बरक न नायसिङै दङ अंके अरम जों पब्लिक नायसिङै दङ बरक पारमिशन सरा जों मुंसा खायमा बरक इन्वेस्टिगेशन खायनाय हिनाय बरक मियाफुरु और पुलिस संग सामनि ताबुक जर 11टा लाइलाहा बरक फायाख जों जुदि और जों प्रशासन माने जस्टिस माय आंके जों किला पियास थांगैनाय अम जार ताननाय आबनो जों तिख्लाय जों बो आमो हाइके जों जस्टिस मा सानो आर्मी कम्युनिटा बुथारनाय थैनायनि मुं बुथारनायनि मुं जमातिया जाम्बुरी जमातिया ना गामिफोराव बिनि गामि खैसामुरा besok rongna buni umar besok rongna abole ang siang koi age rogo balai jak om hai kena rok tong borok ni bisingo borok ni khorok ni kelengkari jeung sia borok jati singke orot khorok nei boni dol kaisa tongo bo bai bol nane ni bagai oro ma phaikang ke mia phurowo biang ni bolongo bolong ni phainai khorok nei orot घटना अंखार जाति सिंह तान खाने जों खोनाओ जाति सिंह निके परिवार दे तंग बिनि परिवार तंफानो बुफा बाय बुमा बाय तंगो बहै करे को सिक्लानो इनके अरो न कयता जिंग अरो कुतुम लेमनि फुं 7टा सिमि जों अरो फाइमानि ताबुक 12टा बाजना नायखा 12टा बाजना कुनु अम पुलिस संफायख पुलिस फायासा नरक नायतुया अतया हायदरले जुदि बरक पारमिशन याखे जों नायतुया जुदि तिनि नाय पुलिस संफायांके जों किला पियास थांगैनाय जों जस्टिस सानै ताननाय नट जों अमत तिखाय जों जस्टिस मा साननाय आरो मिया प्रले पुलिस फते फायका मिया प्रले मिया फुरो फायखानै खोनावो सारै 5टा 6टा रो आसे रो
फायखानै जों खोनायो bo pesni किला पिएसनि kila pesni ne nai tu ka phai mani ko tam khai ke bro नायतो को सुदु उ स्पॉट स्पॉट नो नाय नाय अंके फिरक खाप हनै जार मिया फुरु फाइनाय रक साव আগরতলা গোর্খা বস্তিতে টিই অকশন সেন্টার শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলা ত্রিপুরা চা উন্নয়ন নিগম কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বসে ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, ম্যানেজিং ডাইরেক্টর মানিকা লাল দাস সহ বোর্ডের সদস্যরা। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা রাজ্যে রয়েছে তাদের যেরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বাজারের একটা অভাবের কারণে, তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অকশন সেন্টার যেটা চালু হতে যাচ্ছে সেটা আগামীকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের কাজ হবে, শুভ শিলান্যাস হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের রাজ্যে অকশনের যে ব্যবস্থা বা অকশনের যে কার্যক্রম সেটা এই বছরই চালু হবে, সেটা আমরা আশা করছি। তো তার জন্য কিছু পরিকাঠামোগত কিছু কাজ করতে হবে এবং সেটা সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো কালকে আমাদের গোর্খাবস্তি স্থিত যে আমাদের যে ইন্ডাস্ট্রিজ যে ডাইরেক্টরেট যেটা ছিল সেখানে আমাদের শিলান্যাসের কাজটি কালকে সম্পন্ন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেখানে আমাদের সারা রাজ্য থেকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিক থেকে শুরু করে আমাদের বিশেষ করে চা উৎপাদনকারী স্মল টি গ্রোয়ার্স প্রত্যেকেই কালকে উপস্থিত থাকবেন এবং রাজ্য পরে এতদিন যে আমরা যে চাটা পাঠাতাম সে টোটাল যে প্রসেসটা 44 দিন লাগতো, 44 ডেজ লাগতো সেটা কমপ্লিট হতে, তো আজকের দিনে সেটা 16 দিনের মাথায় কমপ্লিট হবে। তো সেখানে প্রায় 40% টাইম সেভ হবে। এখানে অনেক টাকা অপচয় হতো এতদিন নানানভাবে, এখানে ব্রোকারেজের একটা ব্যাপার থাকতো, ওয়্যার হাউসের ব্যাপার থাকতো। ওয়্যার হাউস এখানেও থাকবে, কিন্তু ওয়্যার হাউসের বাইরে ওয়্যার হাউসের জন্য যেরকম আমাদের সেলারদেরকে যেরকম আর্থিক বোঝা বহন করতে হতো সেটা এখানে লাগবে না, এতটা লাগবে না। পাশাপাশি ও যেটা বলছিলাম সময়ের ক্ষেত্রে অনেক সেভ হবে, 40% সময় বাঁচবে। এছাড়াও আমাদের এখানের মধ্যে আমাদের চাটাই যেহেতু প্রথম এখানে নিলাম বাজারে উঠবে, সেক্ষেত্রে ভারতবর্ষের এই নিলাম হবে বলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সবাই সেই নিলামে অংশগ্রহণ করতে পারবে। তো তার জন্য আমাদের রাজ্যের চা উৎপাদনকারী এবং আমাদের যারা বিশেষ করে সেলার এবং বায়ারদের মধ্যে ব্রোকারেজের যে বিষয়টা, এতদিন আমরা ব্রোকারদের উপরে নির্ভরশীল ছিলাম। থ্রু ব্রোকার আমাদেরকে অকশন বাজারে নিলাম বাজারে চাটা পাঠাতে হতো। আজকে আমাদের রাজ্যে সেটা এখন আর সেটা থ্রু ব্রোকার লাগবে না। টিটিডিসির মাধ্যমে আমরা ওয়্যার হাউসের ব্যবস্থা করে দিচ্ছি। অর্গানাইজার হিসেবে যারা থাকবেন আমাদের ই অকশনের যারা অর্গানাইজার হবেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা ওয়্যার হাউসের ব্যবস্থা করে দিচ্ছি, অফিস বিল্ডিং এর ব্যবস্থা করে দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিল্প দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যেই ওয়্যার হাউসের আমরা পেয়ে গেছি এবং আমাদের অফিস প্রেমাইজেস যেটা দরকার সেটাও আমরা পেয়ে গেছি। তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি আপনাদের মাধ্যমে এই অকশন সেন্টারের মধ্য দিয়ে আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকেরই উপকার হবে এবং আগামী দিনে আমাদের রাজ্যের চা শিল্পের মধ্য দিয়ে আমাদের রাজ্যের যে গুণগত মান সেটাকে আলাদাভাবে যাচাই করার ক্ষেত্রে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের চায়ের একটা আলাদা করে পরিচিতি লাভ করার সুযোগ তৈরি হবে আমাদের এই অকশন সেন্টারের মধ্য দিয়ে। আবারও আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতার কারণে এক প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল। ঘটনা বিবরণে জানা যায় সুরশ্রী সরকার সাহার নামে মলয়নগর সাহাপাড়া এলাকার গর্ভবতী এক গৃহবধূকে গতকাল রাতে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই গৃহবধূর ডেলিভারি করার পর প্রথমত ডাক্তার বলেন বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে, কিন্তু কিছুক্ষণ বাদেই বলেন শিশুর মৃত্যু হয়ে গেছে। এই নিয়ে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তাররা যখন ফোন করে গেছে একটা ডাক্তার আইসা এসে দেরি করছেন এবার গিয়ে দেখেছে কখনই সিজার করুন লাগবে
বাচ্চা বেবির মার অবস্থা খারাপ চলে খেয়ে দূরে গেছে তোমরা কমে বাচ্চার মা এই ভালো আছে নর্মাল হইব এই ডাক্তার থেকে দৌড়ে জীবিত ডাক্তার ফোন করে কইছে এই ডাক্তারটা গিয়া কইছে বাদে এই ডাক্তার গিয়ে অক্ষণের ভিতরে সিজার করুন লাগে বলে বাচ্চা মা নাস্তি তো আরো বেশি খারাপ নাস্তি একবার কুকুরের ব্যবহার করছে কিতা দিয়ে জন্ম দিছে ভগবানে আমি বলি কই দিন মনে রাস্তাঘাটে জন্ম এই নাস্তির ডকুমেন্টে রাস্তাঘাটে আর একটা কুত্তার ব্যবহার করে না তার লোক মানুষ বিলে কুত্তার লোক মানুষ তারা কি বিরক্ত তারা কি সরকারকে পয়সা দেয় না বেতন দেয় না মানুষের কষ্ট পাইছি আমরা রাত থেকে আইসি পর থেকে কেউ এর কাছে কিছু পাইছি না আমরা কইতেছি আমরা নিমুগা নিয়ে আসি আমরা ভাবিত করামু আমরা বংশ দিয়ে লয়ে যাবো আর সকালে তারা যদি খুব খারাপ হয়ে যায় সকালে তারা আমরা রাখছে না করে ছুটি দিয়ে দিছি গাড়ি আমরা আমার কাছে সই দে এখন অব্দি থাকলে আমার মেয়ে মারা গেল বাইক দিয়েছে ভাত ছান করে ভাত খেতে পারছে না আবার লয়ে লাগবে এরপর তাও দেখতেছে না যে বেতন খালি আমার মেয়ে তখন কইছে আমার এই স্বামীও কইছে আমার সিজার করবো আমার সাইরা দেন আমার মায়ের কি চেষ্টা তোমার জামাই সিজার করবো তোমার জামাই সিজার করবো দেখো আমরা তো তোমরা দেখে আর দেখে আমার এই ঘটনা হয় আর অক্ষণে যে আমার বৌমা আছে না আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় এ দায় কিন্তু পুরা এই বিএম হাসপাতালে নিতে হবে পুরা বিএম হাসপাতাল নিতে হবে সরকার নিতে হবে এই সরকারে নিতে হবে আমার এই ছেলে আমার ছেলে বউ আমি অক্ষণ বাড়া দেখেছি যদি কোনো কিছু হয় এ সরকারে এই দায় নিব আমি করে দিই বহুত কষ্ট হয়েছে আমার এই বউ বলে আর সারা রাত আমি কষ্ট করতে বলে অনেক কষ্ট করছে ঘুম খাওয়া দাওয়া যে দেন কোনো আছে আমরা ভাত খাওয়ার টাইমে বউ সারা করছি একটা মানুষ দেয় না নাই খাওয়া নাই ঘুম আমরা সারও না আমরা নিয়ে অন্য কোনো চিকিৎসা করা তারা ডাকে তারা বিরক্ত তারা তো চাকরি করোই তারা আমরা ডাকানো লাগে আমরা অসুবিধা জানার লাগে তারা তো জানাই এই যে জানতে শুধু খালি তারার গাবিলিতের কারণে আগ যাই পজিশনও দাঁড়াইছে সুন্দর বাচ্চারা বেদ না খাইয়া দেখছি তো হাটুমের ভিতরে আখ করে রয়েছে বেদ না খাইয়া নীল হয়ে রয়েছে একদম পরিষ্কার বাচ্চা একদম নীল হয়ে রয়েছে তারা যখন তখন ডেলিভারি হয়েছে এই বাচ্চা মারা গেছে তোদের পরে কইছে মারা গেছে তখন করে তো আমরা প্রতিবাদ করুন বেদ না খাইয়া মারা গেছে আমরা তো বলছে মেয়ে হয়েছে আমরা কত খুশি সবাই মিলে আমরা ফুর্তি করতেছি এর মধ্যে বলছে বাচ্চা বাবা আর একজন মেয়ে লোক আমরা দূরে গেছি বাচ্চা লেগে দিই এর মধ্যে তখন বুঝে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে বাচ্চারা বেদ না খাইয়া জানেন আমি এই জীবনে আমি বলতাম না আমার সারাটা জীবন আমি এই কষ্ট কত কিছু আমার মেয়ের ঘরে যখন সিজার হয়েছে জিবি হসপিটাল জয়েন করা দেখছে এই বাচ্চাটা পেটের ভিতরে পায়খানা করছে কই বাচ্চাটি কিচ্ছু হয়েছে না আর এখানে কনে কয় ওই ইঞ্জেকশন হয়েছে কনে কয় ফসা গন্ধ ওই কনে কয় পায়খানা খায় আমার কত উজুভাত দেখাইতেছে কত উজুভাত দেখাইতেছে এরপরে ডাক্তারের নাম কোন কথা কইছে ডাক্তারের নামটা কয় না তারা রাত 7টা সাড়ে 7টার মধ্যে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা, বাড়ি মলয়নগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারা কইতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, কোনো সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতাম। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ঢাকাইছি তারা ঢাকাইলে তারা বিরক্ত হয়ে থাকে। আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারতে ঢাকাইতে রাজি, ঢাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার যখন ইচ্ছে পাবো তখন আমি আমারও তোমরা জুট অবস্থা আনা যাচ্ছে না। সিএএ আইন কার্যকারী করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধী করেন আমরা বাঙালি দল। বুধবার আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব রাঙ্গ রুদ্রপাল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত 10 মার্চ কেন্দ্রীয় সরকার সারা দেশের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সিএএ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইনটি নিয়ে গত 4 বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে। 2019 সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল, আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় 100 লোকের বেশি মারা পড়েছে। তো এরপর কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ বন্ধ করে নেয়। গত 4 বছর ধরে এটা বন্ধ ছিল। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আর মাত্র 2-1 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে? আর তারা যেভাবে বলল, যত সহজে বলল যে এই কে আইনের সুবিধা নিতে গেলে
যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে, তাদেরকে 5 বছর একটানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব। বিষয়টা কি এত সহজ? এই যে কথাটা বলল, এই কথা তো নাগরিকত্ব আইনে 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার বলা আছে, কোনো মানে কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে, কিংবা 5 বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে, বসবাস করে প্রমাণ দাখিল করতে পারলে তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে। তাইলে তারা যেভাবে বলছে শুধুমাত্র 5 বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা তা না, পেছনে রয়েছে রহস্য। আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কি, এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না পাবলিককে, এটা গোপন রাখা হচ্ছে। এটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি, এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না, সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশভাগজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে, তার প্রমাণপত্র সহ দাখিল করতে হবে তিনি কী কারণে ভারতবর্ষে এসেছিলেন, তাহলে আমরা বিবেচনা করে দেখব আমরা নাগরিকত্ব প্রদান করব কি না। সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে। তো এই নিয়েই গুলুযুগ বাদে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে, এইখানে পার্টিকুলার 2-3টা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে, বাকিদের কথা স্বীকার করা হয়নি। এইটার কারণটা কি? আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়ল? তো এই নিয়ে মানে কি বলবো, এখানে গণবিক্ষোভ চলছিল, এখনও বিক্ষোভ রয়েছে। তাই এই আইনকে কেউ মানছে না, আমরাও মানছি না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে এবং 5 বছর একটানা থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে, সে আইন কার্যকরী হোক। ভারতের সংবিধান মোতাবেক এই যে জাতীয় প্রতিশ্রুতি দেশভাগের সময় ছিল তার বাস্তবায়ন হোক, এবং সংবিধানে যে সমস্ত অধিকার নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে তার বাস্তবায়ন হোক, সেই মোতাবেক নাগরিকত্ব দেওয়া হবে। এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতে রাজি না। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন চাষাতির পর্দায়।